অনেক হলো ইঁদুর বিড়ালের খেলা। এবার বাস, আমাদের জমি, আমাদের মাতৃভূমিকে বন্ধা করার যে অপরাধ আর কে ওয়েবস করেছে, ওর ক্ষতিপূরণ করতে হবে। আমাদের লোকসানের বদলে তোমাদেরকে একটা ছোট্ট মূল্য দিতে হবে। 50 কোটির হিরে। 50 কোটির হিরে। তোমাদের কাছে শুধু 2 দিন আছে, 2 দিন। মূল্য চুকিয়ে দাও আর এদেরকে নিয়ে যাও। যদি একটুও চালাকি করো না, এটা হুমকি নয়, এটা হুঁশিয়ারি। টাকা যদি না পৌঁছয়, প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। এক ঘন্টার মধ্যে আমরা শরৎপুর ফ্যাক্টরি পৌঁছে যাব। এই দেখো, কালকে গ্রামের লোকজন ফ্যাক্টরিতে আবার ঝামেলা করেছে, পাথরও ছুঁড়েছে আর কিছু লোকদের ক্ষতিও করেছে। এরা কেন বুঝতে পারে না এরা আমাদের সাথে জিততে পারবে না? ফালতু ঝামেলা, এতে তো কিছুই পাওয়ার নেই। হ্যাঁ, যদি মেনে নিত তো লাভ এদেরই হতো। আরে ভাই, আমি তো বলবো এটা বোকা। আরে কোম্পানি এত ভালো সুযোগ দিচ্ছিল, নিয়ে নিতে পারতো। না, নিজেদের জেদে চলবে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। জানি না কি চায় এরা। এক্সকিউজ মি, ইয়েস, আসলে আমার কারটা খারাপ হয়ে গেছে, আপনারা একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ও এমনিতে আপনি যাবেন কোথায়? আমাদের সাথে চলে আসুন। আই মিন, আপনাকে ছেড়ে দিচ্ছি। আর দেখুন, আপনি আপনার গাড়ির একদম চিন্তা করবেন না, ওটা ঠিকঠাকভাবে সার্ভিস সেন্টারে পৌঁছে যাবে। সত্যি? ইয়া। স্যার, গাড়ির নম্বর থেকে জানতে পেরেছি যে ড্রাইভার আর কে ওয়েবস কোম্পানির ড্রাইভার। আমরা কোম্পানিকে ইনফর্ম করে দিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে। একদম কাছ থেকে গুলি চালিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। এই টায়ারের মার্কস, মনে হচ্ছে এখানে কোনো দ্বিতীয় গাড়ি ছিল। আশপাশটা দেখো, কিছু পাওয়া যায় কিনা। এর গাড়িটাকে গিয়ে দেখি। তিনটে ল্যাপটপ আছে গাড়ির ভেতরে। মনে হচ্ছে গাড়ির মধ্যে ড্রাইভার ছাড়া আরো লোক ছিল। স্যার, স্যার 3টে ভাঙা মোবাইল পেয়েছি ওই ঝোপটার কাছে। আর এখানে গাড়ির ভেতরে 3টে ল্যাপটপ। স্যার, এই 3 জনের মোবাইলই কিডন্যাপাররা ছিনিয়ে নিয়েছিল আর এদের ভেঙে দেয়, যাতে লোকেশন ট্রেস না হয়।
এক্সকিউজ মি, আপনি আগে আমি বিক্রান্ত, আর কে ওয়েবস কোম্পানির সিইও, আর ইনি হচ্ছেন আমাদের চিফ ফাংশনাল অফিসার মালিনী। হ্যালো স্যার। কে কে ছিল এই গাড়িতে আপনি জানেন? অভয়, মুরলী আর সঞ্জীব, ওই তিনজন আমাদের টপ এক্সিকিউটিভ ছিলেন। আমাদের অফিসের কাজে সড়কপুর গেছিলেন। দেখুন, আমাদের মনে হচ্ছে যে এই তিনজনকে অপহরণ করা হয়েছে। ও মাই গড। আপনার কিছু ধারণা আছে যে এই কিডন্যাপিং কে করতে পারে? কারোর উপর সন্দেহ আছে আপনাদের? কোম্পানির কি কারোর সাথে কোনো বিবাদ বা ঝগড়া? ম্যাম, সড়কপুর গ্রামের লোকেদের সাথে তো অনেক দিন ধরেই ঝামেলা চলছে, কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট এসব তো হতেই থাকতো, কিন্তু এত বড় ঘটনা ঘটে যাবে এটা আমরা আশা করিনি। ঠিক আছে, অপহরণ যখন হয়েছে, মুক্তিপণের জন্য ফোন নিশ্চয়ই আসবে। যদি আপনাদের কাছে কোনো ফোন আসে আমাদের অবশ্যই ইনফর্ম করবেন। শিওর স্যার। তাছাড়া খুনি তো এখানে কোনো প্রমাণও ফেলে যায়নি, আর কেউ কিছু জানেও না। যতক্ষণ না ওরা কল করবে আমরা কিচ্ছু করতে পারবো না। পঙ্কজ, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। মেসেজ আছে। কিডন্যাপারদের ব্যাপারে জানতে হলে এই লিঙ্কে চেক করুন। অনেক হলো ইঁদুর বিড়ালের খেলা, এবার বাস। আমাদের জমি, আমাদের মাতৃভূমিকে বন্ধা করার যে অপরাধ আর কে ওয়েবস করেছে, ওর ক্ষতিপূরণ করতে হবে 50 কোটির হিরে। তোমাদের কাছে 2 দিন আছে, 2 দিন। যদি একটু চালাকি করো না। স্যার, এ তো ওকে মেরেই ফেললো। স্যার স্যার এই ভিডিওটা ওরা টিভিতে দেখাচ্ছে। কিন্তু এই ফুটেজ চ্যানেলের লোকেরা পেল কোথা থেকে? এরকম ধরনের ফুটেজ আপনারা ন্যাশনাল টিভিতে দেখাচ্ছেন? হ্যাঁ, আরে আপনাদের কোনো মানবিকতা বিবেক বলে কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, অন্তত জনসাধারণের প্রতি দায়িত্বটা বোঝা উচিত ছিল। কিন্তু স্যার, সাধারণ লোকের কাছে খবর পৌঁছে দেওয়াটাও তো আমাদের দায়িত্ব। ব্যাস ব্যাস, এই দায়িত্বের কথা আপনারা বলবেন না, বুঝেছেন? এই দায়িত্ব পালন করতে গিয়েই তো আপনারা ভুলে যান। একজনকে খুন করা হচ্ছে আর আপনারা তার ভিডিও দেখাচ্ছেন, কিন্তু এটা ভেবে দেখছেন না যে ওর মা বাবার কি অবস্থা হবে, ওর স্ত্রীর কি অবস্থা হতে পারে, আর ওর বাচ্চাদের কি অবস্থা হতে পারে। কোনোদিন ভেবেছেন? না। ব্যাস, চ্যানেলের টিআরপি বাড়াও, তাহলে আরো টাকা আসবে। স্যার, এতটা ভাবিনি। যখনই ফুটেজ পেয়েছি আমরা। কোথায় পেয়েছো ফুটেজ? কোথা থেকে পেয়েছো ফুটেজটা? স্যার, ওই ফুটেজটা আমি পেয়েছিলাম। কোথা থেকে? কেউ দিয়েছিল আমাকে। কে দিয়েছিল? স্যার, ওটা তো আমি জানি না। তার মানে 2 ঘন্টা আগে আমার একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। উনি বললেন যে ওনার কাছে নাকি আর্কাইভস কোম্পানির বিরুদ্ধে প্রমাণ আছে, যে কিভাবে সড়কপুরের ওই জমিগুলো নষ্ট করার পেছনে ওদের হাত আছে। তো আপনি দেখা করেছিলেন? স্যার, দেখা করতে তো গেছিলাম, আর অনেকক্ষণ অপেক্ষাও করলাম, কিন্তু কেউ এলো না। তারপর আমি ওখান থেকে চলে এলাম। হ্যাঁ, যখন আমি আমার গাড়ির কাছে এলাম তখন দেখলাম গাড়ির উইন্ডশিপে একটা এনভেলাপ আটকানো আছে। ওই এনভেলাপের ভেতর একটা পেনড্রাইভ ছিল। এই সব ফুটেজ আমি পেনড্রাইভ থেকে পাই। স্যার, এই বাইরে আমি কিচ্ছু জানি না। রাস্তা থেকে 3 জন কিডন্যাপ হয় আর মুক্তিপণের জন্য কোনো ফোন আসে না, অথচ এই ফুটেজটা আসে আপনার কাছে। কেন এই ফুটেজটা অন্য কারো কাছে কেন গেল না? স্যার, কারণ এই পুরো ম্যাটার আমি প্রথম থেকেই রিপোর্ট করছি। আর্কিউভস কোম্পানির জন্য গ্রামবাসীর যত অসুবিধা হয়েছে ওই সব আমি কভার করেছি, আর গ্রামবাসীর পক্ষ আমিই রেখেছি। হয়তো সেজন্যই। তাহলে তোমার এটা মনে হয় যে এই সব কিছুর পিছনে গ্রামবাসীদেরই হাত আছে? জানি না স্যার, এই ম্যাটার 2-3 বছর ধরে চলছে। গ্রামবাসী প্রোটেস্টও করেছিল, হুমকিও দিয়েছিল, এমনকি পাথরও ছুঁড়েছিল, কিন্তু গ্রামবাসী সত্যি সত্যি এরকম কিছু করতে পারে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আমরা ঠিক খুঁজে বের করব, ঠিক খুঁজে বের করব এর পেছনে কে আছে। কাউকে আমরা ছাড়বো না। আসুন স্যার। স্যার, ইনি সুধাকর, সড়কপুর গ্রামের প্রধান। দেখুন স্যার, এটা ঠিক যে আমরা কোম্পানির বিরুদ্ধে লড়াই করছি, আর এটা আমাদের অধিকারের লড়াই, বহু বছর ধরে চলছে। কিন্তু কিন্তু স্যার, আমরা কোনোদিন খারাপ কাজ করিনি, আর এরা এরকম কাজ করতে পারে না স্যার। ভিডিওতে যে লোকগুলো ছিল তারা তো এই গ্রামেরই মনে হচ্ছিল। হ্যাঁ,
কথা আর হাতে যে অস্ত্র ছিল সেটা তো গ্রামেরই না? হ্যাঁ ঠিক স্যার, কিন্তু ওরা নয় স্যার। আমি দাবি করে বলছি স্যার যে কেউ জেনে বুঝে আমাদের গ্রামের লোকদের ফাঁসাতে চাইছে। আচ্ছা, এই ব্যাপারে আগে কোনো হিংসাত্মক ঘটনা ঘটেছিল? স্যার প্রধানত 3-4 জন আছে, মানে ভিড় থাকে কিন্তু সাথে ওই 3-4 জন লোকই থাকে। মনে হয় ওরা কাউকে ভয়ই পায় না, ওরা যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে স্যার। কারাই মেন 3-4 জন লোক? বিনায়ক, কিশোর আর শঙ্কর। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, এই অত্যাচার সহ্য করব না। সইব না, সইব না। এই ফ্যাক্টরি আমরা চলতে দেব না। এরাই প্রধান 3 জন। আমরা অনেকবার এদের গ্রেপ্তার করেছি, ওয়ার্নিংও দিয়েছি, কিন্তু কোনো প্রভাব পড়েনি। প্রভাব কি করে পড়বে স্যার? এই কোম্পানির লোকেরা এদের সবকিছু বরবাদ করে দিয়েছে। এরা খারাপ লোক নয় স্যার, আমি জানি তো এদেরকে। এদের সঙ্গে কি হয়েছিল? স্যার বিনয় লাখ টাকার উপরে ধার নিয়েছিল, কিন্তু ধার মেটাতে পারেনি। মেটাবেই বা কি করে স্যার? ওর জমি, এই ফ্যাক্টরি থেকে বেরোনো কেমিক্যাল আর বর্জ্য পদার্থে জমি পুরো বন্ধা হয়ে গিয়েছিল। জমি বিক্রি করে দিতে চাইছিল, কিন্তু জমি কেনবার জন্য কেউ আসেনি। আর ওই শঙ্কর, ওরও একই অবস্থা হয়েছিল। ওর পরিবার না খেতে পেয়ে মরছে স্যার, না জমি না পয়সা। আর ওই কিশোর, ওর বাবা তো টাকা পয়সার চাপে আত্মহত্যাই করে ফেললো। তো আপনারাই বলুন এর জন্য দায়ী কে? এই 3 জন কোথায়? জানি না স্যার। দেখুন স্যার, আমরা সাদাসিধা মানুষ, আমাদের সব কিছুই তো জমি। যদি জমি বন্ধ হয়ে যায় তো আমরা কি করব? আমাদের এই অবস্থার দিকে কারুর চোখ যায় না কেন? আমরা গরিব এই জন্য? দেখুন স্যার, কিন্তু আমরা হেরে যাওয়ার লোক নয়, আমরা খুব জোর লড়াই করব। সুধাকর বাবু, আমরা সবাই মিলে মোকাবিলা করব স্যার। আমরা আমাদের অধিকার নিয়েই ছাড়বো, আমরা আমাদের অধিকার নিয়েই ছাড়বো। আমরা আমাদের অধিকার। এই বিনায়ক, শঙ্কর আর কিশোর, এদের 3 জনের তো কিডন্যাপিং করার মোটিভ আছে। স্যার আমার তো মনে হয় এই 3 জনই হবে। হ্যাঁ, মনে তো হচ্ছে। আমাদের কাছে প্রমাণ নেই। ওই ফুটেজটা আরেকবার দেখা যাক, যদি কোনো প্রমাণ ওখান থেকে পাই। 50 কোটির হিরে তোমাদের কাছে 2 দিন আছে, 2 দিন। যদি একটুও চালাকি করো না, টাকা যদি না পৌঁছয়, প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। না স্যার, এরা তো অনেক বেশি চালাক। এই ভিডিওটা এমনভাবে শ্যুট করেছে যাতে লোকেশন বা অন্য কোনো জিনিসের ব্যাপারেই কিচ্ছু জানা যাচ্ছে না। স্যার ভিডিও সামনের দিকে কিছু হালকা মতন দেখা যাচ্ছে, হতে পারে কোনো কাজের। পাথর? একটু স্টপ করো, জুম করো। এটা তো পাথর স্যার। এ তো বেশ বড় পাথর, কোনো পাহাড়ের স্যার এটা। কিন্তু আমার এটা কোনো গুহা বলে মনে হচ্ছে, বা কোনো পোড়ো বাড়ি হয় না? পুরবি চেক করে দেখো তো এই গ্রামের আশেপাশে কোনো গুহা বা পুরনো বাড়ি আছে কিনা। গুহা তো অনেকগুলোই আছে, কিন্তু সবগুলো চেক করতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। কিন্তু আমাদের কাছে সময়ই তো নেই, শুধু 8 ঘন্টা পড়ে আছে। আর এই 8 ঘন্টার মধ্যে যদি কিছু করতে না পারি তাহলে আরো একটা প্রাণ চলে যাবে, আরো একটা খুন হবে। 1 মিনিট, এই পুরবি একটু আরেকবার রিওয়াইন্ড করো তো। হ্যাঁ, এবার প্লে করো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের শব্দটা বাড়িয়ে দাও, বাকি আওয়াজগুলো বন্ধ করে দাও। টাকা যদি না পৌঁছয়, প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। জল, মনে হচ্ছে জলের শব্দ। দেখো তো আশেপাশে কোনো ঝর্ণা বা নদী আছে কিনা। ইয়েস স্যার, একটা নদী তো আছে। স্যার ওইদিকে একটা গুহা আছে, যার পাশ দিয়ে নদীটা যাচ্ছে।
স্যার ওই যে গুহা, ওই দেখুন। ঠিক আছে, আপনারা এখানেই দাঁড়ান। চল চল। এখানে তো খুবই অন্ধকার। ঠিক জায়গাতে এসেছি, কিন্তু আসতে দেরি হয়ে গেছে। মনে হচ্ছে গ্রামবাসীদের জানিয়ে আমরা ভুল করেছি। এদের মধ্যে কেউ খবর দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এই অভয় যাকে মারলো তার লাশটা কোথায়? ও নো। অভয় এ তো মারা গেছে। কিন্তু এটা কি 6 PM? স্যার আমার মনে হয় যে আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদের ওদের ডিমান্ড মেনে নেওয়া উচিত। কি বলছেন আপনি? একবার ওদের কথা শুনলে বারবার তোরা এটাই করবে? আপনারা কতবার ওদের ডিমান্ড পূরণ করবেন? তাহলে স্যার আমরা আর কি করতে পারি? মানুষের জীবন টাকার থেকে অনেক বড়, তাই না? নিঃসন্দেহে, নিশ্চয়ই। কিন্তু এ কথার কে গ্যারেন্টি দেবে যে হিরে পাওয়ার পরে ওরা ওদের দুজনকে ছেড়ে দেবে? কোনো গ্যারেন্টি আছে? হতেও তো পারে ওরা আর বেঁচেই নেই। হতেই তো পারে ওই লোকেরা ওদের আগেই মেরে দিয়েছে। কারণ কিডন্যাপিং এর কেসে বরাবরই এরকম হয়। দেখুন, ওরা বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। গতবার তো ওদের কাছে আমরা পৌঁছেই গিয়েছিলাম, ব্যাস একটু দেরি হয়ে গিয়েছিল। স্যার কিন্তু এই কথা কি গ্যারেন্টি আছে যে এইবার দেরি হবে না? যারা কিডন্যাপ হয়েছে তারা আমাদের সাথে কাজ করতো। তাদের ফ্যামিলিজকে আমরা কি জবাব দেব যে আমরা মেনে নিয়েছি ওরা মারা গেছে, তাই আমরা পয়সা দিতে চাইছি না? এনার পরিচয়? স্যার এ হলো প্রীতি, আমাদের কোম্পানির PR হেড। স্যার আপনি বলুন যে কোম্পানির এমপ্লয়িজরা কোম্পানির দায়িত্ব নয়? ওরা কোম্পানির কাজে গেছিল, সেখানে গিয়ে ওরা সমস্যায় পড়েছে। আর যদি ওদের কিছু হয়ে যায় তাহলে স্যার আমরা ওদের কি জবাব দেব? হ্যাঁ স্যার, আর ওই ভিডিওটার জন্য আমাদের কোম্পানির কত বদনাম হয়ে যাচ্ছে। আমাদের কোম্পানির শেয়ারসের দাম পড়ে যাচ্ছে। আর এই সময় যদি আমরা টাকার দিকটাই দেখি, তাহলে না আমরা ওদের জীবন বাঁচাতে পারবো, না এই কোম্পানিকে। আই থিঙ্ক সি ইজ রাইট স্যার। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। আমার মনে হচ্ছে তোমরা দুজনে ঠিক কথাই বলছো। আমাদের হাতে আর কোনো অপশন নেই, আমরা ওদের হিরেটা দিয়েই দিই। কারণ আমি আমার এমপ্লয়ীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। প্লিজ স্যার। সীমা তাড়াতাড়ি, স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। সরি স্যার, উই আর লেট। ইন্টারভিউ শুরু করি? লেটস ডু ইট, আমাদের হাতে সময় বেশি নেই। চলো। আরকে ওয়েবস কোম্পানির CEO মিস্টার বিক্রম খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। আসুন ওনার সাথে কথা বলি। মিস্টার বিক্রম, আপনি এত আর্জেন্টলি কেন ডাকলেন? আমরা কিডন্যাপার্সদের সমস্ত ডিমান্ড মেনে নিচ্ছি। শুধু ওদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ও আমাদের এমপ্লয়িজদের কোনো অসুবিধা যেন না করে, ওদের কোনো রকমের কোনো ক্ষতি যেন না করে। প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। দেখুন স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ করছে, সেই নাম্বারে কিডন্যাপার্সরা আমার সাথে যোগাযোগ করে হিরে কখন কিভাবে দিতে হবে সেটা আমাদের বলতে পারে। বাট অ্যাগেন আই উড লাইক টু রিকোয়েস্ট ওয়ান থিং, প্লিজ ডোন্ট হার্ম মাই এমপ্লয়িজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এক্ষুনি আপনারা আরকে ওয়েবস কোম্পানির CEO মিস্টার বিক্রমের কথা শুনলেন। উনি কিডন্যাপারদের ডিমান্ড মেনে নিয়েছেন। উনি কিডন্যাপারদের আপিল করেছেন যেন ওনার লোকেদের ছেড়ে দেওয়া হয়। আর এদিকে সিআইডি এই আশঙ্কা করছেন যে কিডন্যাপাররা ওদের লোকেদের আগেই মেরে দিয়েছে। এই খবরের আপডেটের জন্য সঙ্গে থাকুন আমাদের সাথে। চলুন স্যার। হ্যালো স্যার। স্যার ইন্টারভিউ অন এয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই নাম্বারটা তুমি সার্ভিলেন্সে পাঠিয়ে দাও, যে কোনো সময় ওদের ফোন আসতে পারে। হ্যালো, আমি কিডন্যাপার বলছি। কিডন্যাপার? শোনো, ওই যে
আছে না, ওটা তুমি নিয়ে আসবে। এখানে তোমাকেই আসতে হবে, তাও একা। আমি আমি কেন? হ্যাঁ তুমি। আর কোনো চালাকি করবে না, না হলে এদের দুজনের সাথে সাথে তোমাকেও প্রাণে মেরে দেবো। ঠিকানা পাঠিয়েছি মোবাইলে, হিরে নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবে। তারপর কোথায় যেতে হবে বলার জন্য আমি ফোন করব। আমি যাব না, আপনারা প্লিজ অন্য কাউকে পাঠিয়ে দিন। দেখো, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো। দেখো, আমাদের ওই দুজন এমপ্লয়ির প্রাণ তো তুমিই বাঁচাতে পারো। আমাদের হাতে দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু আমি কেন যাব? হ্যাঁ, যদি ওই লোকগুলো আমাকে মেরে দেয় তো আমার ফ্যামিলির কি হবে? না, আমি যাব না। আমি বলছি তো তোমার কিচ্ছু হবে না, জাস্ট রিল্যাক্স, ওকে? এই ট্যাবলেটটা খেয়ে নাও, এতে তোমার স্ট্রেস কম হবে। নাও। দেখো সীমা, আমরা তোমাকে একা পাঠাচ্ছি না, আমরা আশেপাশেই থাকবো। তোমার সঙ্গে ট্র্যাকিং ডিভাইস থাকবে, তুমি যেখানেই যাবে আমরা জানতে পেরে যাব। না স্যার, আপনারা কি শুনেননি ওরা কি বলেছিল? যদি আমি কোনো চালাকি করার চেষ্টা করি তো ওরা আমাকে মেরে ফেলবে। স্যার, ও একদম ঠিক কথা বলছে। এও মারা যাবে আর ওর সঙ্গে আমার দুজন এমপ্লয়িও মারা যাবে। স্যার, ওরা যে ডিমান্ড করছে আমাদের মেনে নেওয়া উচিত। আমাদের হাতে আর অন্য অপশন নেই স্যার। আমি অন্তত কাউকে মরতে দেখতে পারি না। আপনারা খুব বড় ভুল করছেন। জল, কেউ জল তো দিন অন্তত। দেখুন, আমার অ্যাজমা আছে, আমাকে আমার ওষুধটা দিন। আরে ওষুধ নয় তো, আমার চোখটা তো খুলে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ আমাকে খুলে দাও। ছেড়ে দাও আমাদের, দেখো তোমরা টাকা তো পেয়েই যাবে। চুপ, একদম চুপ। এই নিয়ে যাও ওকে, না হলে প্রাণে মেরে দেবো। জল খাবি না? জল চাই, এনে। আরে কেউ আমাকে ওষুধ তো দাও। হ্যালো, এখান থেকে বাঁদিকে যাও, সামনে 200 মিটার পর কাঁচা রাস্তা পাবে, ওটা দিয়ে এগিয়ে যাও। শেষে গিয়ে একটা নদী পাবে, ওটাকে পার করে ওখানেই দাঁড়িয়ে যাও। আর হ্যাঁ, ফোন সাথেই রাখবে, আবার কল করব আমি। এই সীমার গল্পটা তো এই কেসে নতুন মোড় নিয়ে এলো। তবে পুরবি, তোমার আইডিয়া তো কামাল করে দিয়েছে। স্যার, বলো পুরবি। স্যার, একটা ক্লু পেয়েছি। কি? এই সীমা এমনি নিউজটা কভার করছিল না, আসলে এ ওই গ্রাম থেকেই বিলং করে। কি? হ্যাঁ স্যার, পড়াশোনা শেষ করার পর এ শহরে চলে আসে, কিন্তু এর পরিবার এখনো ওই গ্রামেই আছে।
আর এই ফ্যাক্টরির জন্যই ওদের অনেক লোকসান হয়েছে। কিন্তু সীমা তো এই কথাটা আমাদের বলেনি। হ্যাঁ স্যার, এরকম তো কোনো কথাই বলেনিও। সেটাই তো। তার মানে স্যার এই সীমারও তো মোটিভ ছিল এইসব ঘটনায় জড়িত হওয়ার জন্য। হ্যাঁ, হতেই পারে। ওই পেন ড্রাইভটাই ওই পেয়েছিল, ওই কিডন্যাপাররা ফোন কলে ওকেই করেছিল। হ্যাঁ স্যার, আর কিডন্যাপাররাও হিরে পৌঁছানোর জন্য ওকেই বেছে নিয়েছিল। ওই সীমাকে কোথাও একা যেতে দেওয়া যাবে না, ওর ওপর কড়া নজর রাখতে হবে, এমন ভাবে যাতে ও কোনো মতেই বুঝতে না পারে, ও যেন কোনোভাবে জানতে না পারে। আর না ওই কিডন্যাপারদের। হ্যাঁ, পঙ্কজ, এটা একটা মাইক্রো ট্র্যাকার। ব্যাস, এইবার এটা যে কোনোভাবে এই ক্যাপসুলটা সীমাকে খাওয়াতে হবে। আমাদের কাজও হয়ে যাবে আর ও বুঝতেও পারবে না। ও তো ওখানে দাঁড়িয়ে আছে। অ্যালার্ট থাকো সবাই, যখন তখন আসতে পারে ওরা। ড্রোন? হ্যালো, একটা কাজ করো, তোমার হাতে যে হিরের পাউচটা আছে ওটা ড্রোনে বেঁধে দাও। কিন্তু যেটা বলেছি ওটাই করো, বেশি নাটক নয়, তাড়াতাড়ি করো। হিরে তো ড্রোনে বেঁধে দিচ্ছে। এ তো চলে যাচ্ছে। আরে ভাই, চলে গেলে কিছুই করতে পারবো না।
স্যার এবার তো হিরেও ওদের কাছে আছে। স্যার এদিক থেকে কোনো আওয়াজ আসছে। স্যার এবার তো হিরেও ওদের কাছে আছে। স্যার এদিক থেকে কোনো আওয়াজ আসছে। স্যার সঞ্জীব, ও নো, মুরলি? জাকিরা অন্তত বেঁচে তো আছে, মনে হচ্ছে যাওয়ার সময় ফেলে দিয়ে গেছে। হ্যাঁ মিস্টার বিক্রান্ত, এই সঞ্জীব আর মুরলি এদেরকে আমরা পেয়ে গেছি, কিন্তু ওদের দুজনের অবস্থা খুব খারাপ। আপনারা একটা কাজ করুন, আমাদের কোম্পানির গেস্ট হাউস পাশেই আছে, ওদের ওখানে নিয়ে আসুন। সমস্ত মেডিকেল ফ্যাসিলিটিস ওদের ওখানেই দেওয়া হবে। ঠিক আছে। স্যার এই সঞ্জীব আর মুরলি, কমপক্ষে এদের জীবনটা তো বেঁচে গেল। হ্যাঁ, কিন্তু ওরা কারা ছিল? কারা ছিল ওরা? একজনকে মেরে ফেলেছে ওরা, 50 কোটি টাকার হিরে চুরি করেছে, প্রায় ধরা পড়ে গিয়েছিল কিন্তু ফসকে বেরিয়ে গেল। আর আমরা কোনো সূত্রই পেলাম না, একটাও সূত্র পেলাম না। পুরবি কিছু জানতে পারলে যে এই তিনজন লোক বিনায়ক, শঙ্কর আর কিশোর এই দুদিন কোথায় ছিল? স্যার পুলিশ ওদের ওপর নজর তো রেখেছিল, কিন্তু স্যার এই বিনায়ক এ কিছুক্ষণের জন্য উধাও তো হয়েছিল। আচ্ছা, কোথায় গিয়েছিল কেউ জানে না। কিন্তু এই কাজটা গ্রামের লোকেদের হবে এটা মনে হচ্ছে না। গ্রামের লোকেরা কি এইসব ইউজ করতে পারবে, মানে এই ড্রোন এগুলো ইউজ করা? অভিজিৎ, আজকাল এই ড্রোন কেনাটা কোনো ব্যাপার না, ইন্টারনেটে পাওয়া যায়, যে কেউ কিনতে পারে স্যার। যাই হোক, পঙ্কজ তো গেস্ট হাউসে আছে, একবার যদি সঞ্জীব আর মুরলির জ্ঞান ফিরে আসে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে যাবে। সঞ্জীব আর মুরলি, এবার আমাদের সবকিছুই ওই সঞ্জীব আর মুরলির ওপর রয়েছে। স্যার আমি এরা চেঁচানোর শব্দ শুনে আমি এখানে এলাম, আর এখান থেকে কাউকে পালাতে দেখলাম। স্যার আমরা তো ভেবেছিলাম যে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। স্যার ওরা তো হিরেটাও পেয়ে গিয়েছিল, তাই না? তাহলে এই খুন দেখুন না স্যার, মুরলি এখনো কত শক পেয়ে আছে। আপনাদের মধ্যে কেউ কি ওর মুখটা দেখতে পেয়েছিলেন? না স্যার। পঙ্কজকে জিজ্ঞাসা করি, হতে পারে ওই লোকটার মুখ দেখেছে। পঙ্কজ কোথায়? পঙ্কজ পাশের ঘরেই আছে, ডক্টর ওকে চেক করছে। আমি দেখছি। পঙ্কজ, তুমি ঠিক আছো? হি ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও। থ্যাংক ইউ। কি হয়েছিল কি এখানে এক্স্যাক্টলি? স্যার আই এম রিয়েলি সরি স্যার, আমি ঘুমিয়ে পড়েছিলাম। স্যার অ্যাকচুয়ালি হয়েছিল কি বলুন তো, সঞ্জীব আর মুরলির ঘরে যখন যাই তখন ওরা ঘুমোচ্ছিল, তাই আমি বাইরে চলে আসি হলেও কিছু লোক ঘুমোচ্ছিল। ওখানে পাশেই একটা চেয়ার রাখা ছিল, ওখানে গিয়ে বসে পড়ি স্যার। জানি না বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি, আর কিছু মনে নেই স্যার। সাডেনলি করিডোরের ওখানে একটা কাঁচ ভাঙার শব্দ হলো,
শব্দটা পেয়ে আমি উঠি স্যার, আর আমি দৌড়ই। ওখানে যখন পৌঁছই স্যার, আমি এদিক ওদিক দেখতে থাকি, কি জানি কি হলো। তারপর পেছন থেকে কেউ খুব জোরে আমাকে মারলো। যে লোকটা তোমার মাথায় মেরেছে তার মুখটা তুমি দেখেছো? মানে গ্রামেরই কোনো লোক ছিল কি? হ্যাঁ, সে তো গ্রামের লোকই হবে। স্যার, ওরা কিন্তু হিরে পেয়ে যাওয়ার ঠিক পরেই সঞ্জীব আর মুরলিকে ছেড়ে দিয়েছিল। তারপরেও এসব। হয়তো সঞ্জীব এমন কিছু দেখে ফেলেছিল যা ওর দেখাটা উচিত হয়নি। ওদের বিপদ হতে পারতো, সেই জন্যে। স্যার, সঞ্জীব যদি এরকম কিছু দেখেই ফেলে, তাহলে সঞ্জীবকে আগেই কেন মেরে ফেললো না? তখন মারতে পারেনি বলেই তো এখন মেরে গেল। সমস্ত রুম বন্ধ ছিল, তো খুনি কাঁচ ভেঙে ভিতরে ঢুকেছিল না? এখন কেমন আছো? কাঁচটা তো বাইরে থেকেই ভেঙে দিয়েছে। দয়া, এ দেখতে পাচ্ছ? এটাই ব্যাপার। মেরে দিয়েছে, সঞ্জীবকে মেরে দিয়েছে, আর এরা আমাকেও ছাড়বে না। কিচ্ছু হবে না তোমার। যদি মারতেই হতো তোমাকে, তাহলে ও ওখানেই মেরে দিত। সঞ্জীবের কাছে শেষবার কে গিয়েছিল? আগে আমি গিয়েছিলাম, প্রায় 1টার সময় ওর জ্ঞান ফিরেছিল কিছুক্ষণের জন্য। আর জ্ঞান ফিরতেই ও প্রীতির সাথে কথা বলতে চাইছিল। তো আপনি কথা বলেছিলেন? হ্যাঁ স্যার, যখন ডক্টর আমাকে বললেন তখন আমি ওনার সাথে কথা বলতে গেছিলাম স্যার। ও যত তাড়াতাড়ি সম্ভব ওর নিজের ফ্যামিলির কাছে যেতে চাইছিল। আমি ওকে বললাম যে কাল সকালের মধ্যেই ব্যবস্থা করে দেব। তারপর তো ও ঘুমিয়ে পড়েছিল স্যার। আমারও এখানে একটু চোখ লেগে গেছিল। হ্যাঁ স্যার, প্রায় রাত 3টে নাগাদ ওর ঘর থেকে চিৎকারের আওয়াজ এলো। ওখানে পৌঁছে দেখি স্যার, কোনো গ্রামের মানুষ আমার পাশ দিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল। ও, তো কেউ কাঁচ ভেঙে ভিতরে ঢোকে? জানালার কাঁচ বাইরে থেকে ভেতরের দিকে পড়ে, কিন্তু যদি কেউ বাইরে থেকে ভিতরে ঢোকে তো তার পায়ে লেগে কাঁচের টুকরোগুলো একটু সামনের দিকে আসা উচিত ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে কাঁচের টুকরো আমরা সামনে পাইনি, আমরা শুধুমাত্র জানালার কাছেই দেখলাম। জানেন কিভাবে? ওটা এইভাবে যে কেউ জানলা থেকে ভেতরে আসেইনি, সির্ফ কাঁচ ভেঙে জানলার ও ওখান থেকে পালিয়ে গেছে। এ কিরকম কথা বলছেন আপনারা? যদি কেউ রুমের ভেতরে নাই আসে, তাহলে সঞ্জীবের খুন হলো কি করে? করেনি, খুন সে করেনি। প্রীতিদেবী, আমি আপনাকে একটা প্রশ্ন করব। যদি কেউ বাইরে থেকে ভিতরে না আসে, তাহলে রাত 3টের সময় আপনি কাউকে ভিতর থেকে বাইরে যেতে কি করে দেখলেন? তুমি ওই খুনিকে দেখোইনি, সেটা এই জন্যেই যে ওই খুনিটা আর কেউ ছিল না, তুমি নিজে ছিলে। প্রীতি? সঞ্জীব যখন আমাকে দেখা করার জন্য ডাকলো, তখন ও খুব চিন্তিত ছিল। তখন ও আমাকে বলল যে গুহার মধ্যেও কিছু দেখেছিল। আরে কেউ জল তো খাওয়াও। এসব কি বলছো তুমি? এরকম কিচ্ছু নয় স্যার। এটাই সত্যি, আর এখন মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। সঞ্জীব সত্যিটা জেনে গেছিল যে মুরলি কিডন্যাপ হয়নি, বরং ও নিজেই এই প্ল্যানের সাথে যুক্ত ছিল। ও গিয়ে পুলিশকে সমস্ত কথা বলে দিতে চাইছিল। আমি ওকে বললাম আমরা কাল সকালে গিয়ে মিডিয়া আর পুলিশকে সব কিছু বলে দেবো, আর ও গিয়ে শুয়ে পড়ল। ও বেচারি জানতোই না যে ওই মুরলির সাথে তুমিও এই ঘটনায় যুক্ত ছিলে।
স্যার আমাদের প্ল্যান একদম পারফেক্ট ছিল। 50 কোটি টাকার হিরে আমাদের পকেটে ছিল আর কেউ কিছু জানতও না, কিন্তু সঞ্জীব শেষ মুহূর্তে সব কিছু বিগড়ে দিতে চাইছিল। তাহলে আমি কি করতাম স্যার? এই জন্য যাদের দিয়ে আমি কিডন্যাপিং এর নাটক করিয়েছিলাম ওদের মধ্যে একজনকে আমি আবার ডেকে পাঠিয়েছিলাম আর ওকেই বলেছিলাম জানলার কাজটা বাইরে থেকে ভেঙে দিতে, যেটা দেখে মনে হয় যে গ্রামের লোকেরা বাইরে থেকে এসে ভেঙেছে। আর এখানে মুরলী সঞ্জীবকে খুন করে। অপরাধী যতই চালাক হোক না কেন একটা ভুল অবশ্যই করে, আর সেই ভুল যা তাকে জেলের গরাদের পিছনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়। যেমন তোমরা এবার তোমাদের বাকি জীবন কাটবে জেলের ভিতরে।